নমস্কার, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর ইংরেজি পাঠ্যক্রমের লীলাস ফ্রেন্ড নামক যে পাঠ্যাংশটি আছে তার টেক্সচুয়াল লাইনগুলির ডু অ্যাজ ডিরেক্টেড আলোচনা করব। ডু অ্যাজ ডিরেক্টেডের মধ্যে তোমরা জানো সব রকমের ট্রান্সফরমেশন, যেমন ভয়েস চেঞ্জ, ন্যারেশন, জয়েনিং, ক্লজ রিলেটেড ট্রান্সফরমেশন, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ অ্যান্ড ভাইস ভার্সা, ডিগ্রি, সব কিছু পড়ে। তো দেরি না করে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আজকের টপিক ডু অ্যাজ ডিরেক্টেড ফ্রম লীলাস ফ্রেন্ড। তাহলে শুরু করা যাক। টেক্সচুয়াল যে লাইনগুলোকে আমার ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে সেই লাইনগুলোকে আমি এখানে ডু অ্যাজ ডিরেক্টেড, তোমরা জানো ডু অ্যাজ ডিরেক্টেডের মধ্যে সব কিছু মানে সব রকমের গ্রামারের আইটেম, এর কিছু ইম্পর্টেন্ট লাইনগুলো নিয়ে আমরা ডু অ্যাজ ডিরেক্টেডগুলো আজকে আমরা দেখব। দেরি না করে শুরু করে দিচ্ছি। সব রকম এক্সাম্পলই এখানে দেখব আমরা। ফার্স্ট কোয়েশ্চেন, সিদ্ধা ওয়াজ গিভেন 2 meals a day and 4 rupees a month, in return for which he washed clothes, tended the garden, ran errands, chopped wood and looked after Leela। ঠিক আছে, এটা একটা সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে বলা হয়েছে। এই সেন্টেন্সটা কি সেন্টেন্স? যে সেন্টেন্সটা তোমাকে কোশ্চেন হিসেবে দেওয়া হলো, সিদ্ধা ওয়াজ গিভেন 2 meals a day and 4 rupees a month, in return for which he washed clothes, tended the garden, ran errands, chopped wood and looked after Leela। এখানে দেখো, লক্ষ্য করে এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে। সাবঅর্ডিনেট ক্লজটা কোথায়? ইন রিটার্ন ফর হুইচ হি ওয়াশড ক্লোথস, টেন্ডেড দ্য গার্ডেন, র্যান এরার্ডস অফ উড অ্যান্ড লুকড আফটার লীলা। এই ইন রিটার্ন ফর হুইচ, এইখান থেকে আমাদের সাবঅর্ডিনেট ক্লজটা শুরু হচ্ছে। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ কোথায় থাকে? একটা কমপ্লেক্স সেন্টেন্সে থাকে। তোমাকে প্রশ্ন হিসেবে কিন্তু এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া হয়েছে আর বলা হচ্ছে সিম্পলে করো। তাহলে কমপ্লেক্স থেকে সিম্পল করার জন্য তোমার একটাই কাজ, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের যে সাবঅর্ডিনেট ক্লজটা আছে সেই সাবঅর্ডিনেট ক্লজটাকে অমিট করতে হবে। এমনভাবে সেন্টেন্সটাকে লিখতে হবে যেন সেন্টেন্সটাতে কোনো সাবঅর্ডিনেট ক্লজ না থাকে। সিম্পল সেন্টেন্সের নিয়ম অনুযায়ী আমরা জানি যে একটাই প্রিন্সিপাল ক্লজ থাকবে আর ওয়ান অ্যান্ড অনলি একটাই ফাইনাইট ভার্ব থাকবে, নন ফাইনাইট ভার্ব থাকলেও থাকতে পারে। ক্লজ হিসেবে একটাই প্রিন্সিপাল ক্লজ থাকবে, নো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে দেখা যাক এখানে আমাদের যে সেন্টেন্সটা আমাদেরকে দেওয়া হয়েছিল, দেখো প্রশ্ন থেকেও কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। দেখা গেল যে প্রশ্নের মধ্যে এমন কিছু আছে যেটা তুমি আগে কখনো পাওনি বা জানতে না, সেটা তুমি প্রশ্নের মধ্যে থেকে, এবং সেই প্রশ্নের থেকে তুমি যদি সেইটা বিশ্লেষণ করতে পারো সেখান থেকে তুমি তোমার উত্তর বের করতে পারবে। তো এখানে যেমন হচ্ছে যে তোমার এখানে কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজটাকে তুমি যদি বাদ দিয়ে আবার লিখতে পারো সেন্টেন্সটাকে, এমনভাবে লেখো যাতে করে সেখানে কমপ্লেক্স সেন্টেন্স না থাকে, তাহলে কিন্তু তোমার এটাকে একটা সিম্পল সেন্টেন্স করে দেওয়া যায় এবং একটাই ফাইনাইট ভার্ব যদি ইউজ করতে পারো। সিদ্ধা ওয়াজ গিভেন 2 meals a day and 4 rupees a month for washing clothes, tending the garden, running errands, chopping wood and looking after Leela। দেখো ইন রিটার্ন ফর হুইচ ছিল আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। ইন রিটার্ন ফর হুইচ হি ওয়াশ ক্লোজ, টেন্ডেড দ্য গার্ডেন, র্যান এরান্ডস, এই সম্পূর্ণটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। এটাকে আমি সাবঅর্ডিনেট না রাখার জন্য, না রাখতে কি করলাম হচ্ছে ফর হুইচ হি ওয়াশড ক্লোথস ছিল, আমি করলাম যে তাকে দেওয়া হতো 2 meals a day and 4 rupees a month। কিসের জন্য? ফর ওয়াশিং ক্লোথস। দেখো ফর দিয়ে তারপরে আমি এর আগেও বলেছি যে ফর দিয়ে তারপরে ভার্বের আইএনজি কনস্ট্রাকশন হয় এবং এটা হচ্ছে একটা নাউন ফর্ম, এটাকে জিরান্ড বলে। ঠিক আছে, এই জিরান্ডের অর্থ কি? ভার্বাল নাউন, মানে একই সঙ্গে এই ভার্বের তো কাজ করলোই, তার সঙ্গে সঙ্গে নাউনের কাজ করবে। ফর হোয়াট? আমি যদি ফরকে প্রশ্ন করি, ফর হচ্ছে একটা প্রিপোজিশন এবং এই প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসলো হচ্ছে আমাদের ওয়াশিং, তারপরে টেন্ডিং, তারপরে রানিং, চপিং অ্যান্ড লুকিং আফটার লীলা। এই সবগুলো কিন্তু এখানে একটা একটা করে জিরান্ড হিসেবে ব্যবহার হলো এবং সবগুলোর এখানে ভার্ব হিসেবে ব্যবহার হয়েছিল তোমার প্রশ্নে। আশা করি বোঝাতে পারলাম। এবং ফর দিয়ে এগুলোকে দেখো, লক্ষ্য করে এখানে একটাই ওয়ান অ্যান্ড অনলি ফাইনাইট ভার্ব, একটাই মেন ভার্ব আছে। সিদ্ধা ওয়াজ গিভেন 2 meals a day and 4 rupees a month ফর হোয়াট? কিসের জন্য? যেটাকে আমরা অবজেক্ট অফ এ প্রিপোজিশন বলা হয়।
আমরা নাউন ক্লজে পড়েছিলাম, সেই প্রিপোজিশনের অবজেক্ট ব্যবহার করে আমরা এটাকে সমস্তগুলোকে জিরান্ড হিসেবে ব্যবহার করে আমরা এটাকে, দেখো এখানে কোনোটাই কিন্তু মেন ভার্ব না। মেন ভার্বটা কোথায়? মেন ভার্ব হচ্ছে সিদ্ধা ওয়াজ গিভেন, সেটা আবার প্যাসিভে। এরকম একটা প্যাসিভ ভার্ব কিন্তু এই সেন্টেন্সটার মধ্যে আর দ্বিতীয়টা নেই। আশা করি বুঝাতে পারলাম। পরের প্রশ্ন, হি কভার্ড দ্য বল টাইটলি উইথ হিজ ফিঙ্গার্স অ্যান্ড অ্যালাউড হার টু পিপ থ্রু এ লিটল গ্যাপ। সিম্পলে করতে হবে, আবার কমপ্লেক্সেও করতে হবে। সম্পূর্ণ একটা টেক্সচুয়াল লাইন, টেক্সট বই থেকে নেওয়া হয়েছে। হি কভার্ড দ্য বল টাইটলি উইথ হিজ ফিঙ্গার্স, এখানে হি বলতে সিদ্ধাকে বোঝানো হয়েছে। হি কভার্ড দ্য বল টাইটলি উইথ হিজ ফিঙ্গার্স, শক্ত করে তার আঙুল দিয়ে বলটাকে চেপে ধরেছিল। অ্যান্ড অ্যালাউড হার টু পিপ থ্রু এ লিটল গ্যাপ, এবং তাকে অর্থাৎ লীলাকে একটা ছোট্ট গ্যাপের মধ্যে দিয়ে দেখতে দিয়েছিল। তো এইটা কি সেন্টেন্স? এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স আমরা জানি যে কোঅর্ডিনেটিং কনজাংশন বা লিঙ্কার, এখানে হচ্ছে অ্যান্ড, এই অ্যান্ডটা দিয়ে, এই কনজাংশনটা দিয়ে দুটো প্রিন্সিপাল ক্লজকে জয়েন করা হয়েছে, এই জন্য এটা কম্পাউন্ড। হি কভার্ড দ্য বল টাইটলি উইথ হিজ ফিঙ্গার্স একটা প্রিন্সিপাল ক্লজ, আবার হি অ্যালাউড হার টু পিপ থ্রু এ লিটল গ্যাপ এটা আরেকটা প্রিন্সিপাল ক্লজ। করতে বলা হচ্ছে সিম্পলে, অর্থাৎ দুটো প্রিন্সিপাল ক্লজের জায়গায় আমাকে একটা প্রিন্সিপাল ক্লজ আনতে হবে এবং একটাই সেখানে মেন ভার্ব থাকবে বা নন ফাইনাইট ভার্ব থাকবে। কভারিং দ্য বল টাইটলি উইথ হিজ ফিঙ্গার্স, হি অ্যালাউড হার টু পিপ থ্রু এ লিটল গ্যাপ। এখানে দেখো সাবজেক্ট কে? হি। তাহলে এই আগের অংশটুকু কি? কভারিং দ্য বল টাইটলি উইথ হিজ ফিঙ্গার্স। কভারিং দ্য বল টাইটলি উইথ হিজ ফিঙ্গার্স, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার হলো। কার অ্যাডজেক্টিভ? আমরা জানি অ্যাডজেক্টিভ নাউন অথবা প্রোনাউনকে কোয়ালিফাই করে। এখানে হি বলতে সিদ্ধাকে বোঝানো হয়েছে, তাহলে সিদ্ধার পরিবর্তে আমরা একটা প্রোনাউন ব্যবহার করলাম। এবার এই সিদ্ধা অর্থাৎ হি কোন অবস্থায় ছিল, সে কি কাজ করছিল, তার অবস্থাটাকে আরও বিশদে ব্যক্ত করা হচ্ছে কিভাবে? কভারিং দ্য বল টাইটলি উইথ হিজ ফিঙ্গার্স, অর্থাৎ সে এই রকম একটা অবস্থায়, এই রকম একটা স্টেটে ছিল যে সে কি করছিল, যে বলটাকে শক্ত করে ধরেছিল, ধরে কভার করে। এটাকে এইভাবে বাংলায় বললে পরে বুঝতে পারবে যে কভারিং দ্য বল টাইটলি উইথ হিজ ফিঙ্গার্স, এটা কে, এটা কার অবস্থা? এটা হি এর অবস্থা, অর্থাৎ সিদ্ধার অবস্থা। তাহলে এইবার আসছে আমাদের মেন ভার্ব, হি অ্যালাউড হার টু পিপ থ্রু এ লিটল গ্যাপ, অর্থাৎ এই অ্যালাউডটা হচ্ছে আমাদের মেন ভার্ব। এবং এই কভারিং দ্য বল টাইটলি উইথ হিজ ফিঙ্গার্স, এখানে কভারিংটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করলো। এই ধরনের আইএনজি যুক্ত ভার্বকে আমরা পার্টিসিপল বলি, অর্থাৎ ভার্বাল অ্যাডজেক্টিভ, অর্থাৎ একই সঙ্গে এটা ভার্বের কাজ করলো এবং অ্যাডজেক্টিভের কাজ করলো। পরিষ্কার? তাহলে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স করার জন্য গুরুত্বপূর্ণ তিনখানা নন ফাইনাইট ভার্বের মধ্যে একটা। তিনটা নন ফাইনাইট ভার্ব কি কি? একটা হচ্ছে পার্টিসিপল, একটা হচ্ছে জিরান্ড, আর একটা হচ্ছে ইনফিনিটিভ। এর আগের সেন্টেন্সটাতে তোমরা জিরান্ডের এক্সাম্পল দেখে নিলা। এবার এই সেন্টেন্সটাতে এই কভারিংটা হচ্ছে একটা পার্টিসিপলের এক্সাম্পল, জিরান্ড হচ্ছে ভার্বাল নাউন বলেছিলাম, আর এই পার্টিসিপলটা হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তাহলে পরে কভারিং দ্য বল টাইটলি উইথ হিজ ফিঙ্গার্স, হি অ্যালাউড হার, এই অ্যালাউডটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, যেই ফাইনাইট ভার্ব আর এই সেন্টেন্সে দ্বিতীয়বার পাবে না। অ্যালাউড হার টু পিপ থ্রু এ লিটল গ্যাপ, দেখো এখানে টু পিপ থ্রু এ লিটল গ্যাপ, এখানে টু পিপটা কিন্তু একটা ইনফিনিটিভ কনস্ট্রাকশন। এটাও আরেকটা সিম্পল সেন্টেন্স করার জন্য গুরুত্বপূর্ণ নিয়ম, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে তিনটা নন ফাইনাইট ভার্ব আমরা জানতে পারলাম কি কি? একটা জিরান্ড, একটা পার্টিসিপল, একটা ইনফিনিটিভ। এবং এই সেন্টেন্সটার মধ্যে দুটো নন ফাইনাইট ভার্ব ব্যবহার করা হচ্ছে, একটা হচ্ছে পার্টিসিপল আর একটা হচ্ছে ইনফিনিটিভ। নেক্সট কি করতে বলা হচ্ছে? কমপ্লেক্স করতে বলা হচ্ছে, অর্থাৎ তোমাকে একটা সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে। তোমার প্রশ্নেও সাবঅর্ডিনেট ক্লজ ছিল না, এই সেন্টেন্সটা আমরা 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 সিম্পল সেন্টেন্স করলাম, এখানেও সাবঅর্ডিনেট ক্লজ ছিল না, তাহলে আমাকে এখন একটা নতুন সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্যাট সেন্টেন্স, বাক্যের অর্থ পরিবর্তন না করে। কিভাবে? আফটার হি কভার্ড দ্য বল টাইটলি উইথ হিজ ফিঙ্গার্স। এই ক্ষেত্রে আমি বলবো তুমি দুটো সেন্টেন্সকে, তোমার যে প্রশ্ন আছে সেই প্রশ্নটার দুটো সেন্টেন্সকে লক্ষ্য করো, দুটো সেন্টেন্সের মধ্যে সম্পর্কটাকে বোঝার চেষ্টা করো। হি কভার্ড দ্য বল টাইটলি উইথ হিজ ফিঙ্গার্স একটা সেন্টেন্স, আরেকটা সেন্টেন্স হচ্ছে অ্যালাউড হার, অর্থাৎ হি অ্যালাউড হার টু পিপ থ্রু এ লিটল গ্যাপ, একটা সময়কে নির্দেশ করছে। দুটো সেন্টেন্সকে যদি পরপর আলাদা আলাদাভাবে লক্ষ্য করো তাহলে এখানে একটা সময়কে নির্দেশ করছে। দেখো, যখন সে বলটাকে শক্ত করে ধরলো তখন বা তারপর
সে লীলাকে সেই ছোট্ট একটা গ্যাপের মধ্যে দিয়ে বলটাকে দেখার জন্য বা বলটাকে দেখতে দিল। তাহলে সেই সময়টাকে যদি আমি এখানে আফটার দিয়ে বা হোয়েন দিয়ে বোঝানোর চেষ্টা করি, তাহলেই কিন্তু এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যায় এবং তোমার একটা কমপ্লেক্স সেন্টেন্স করতে তুমি সফল হয়ে যাবে। সেটাই এখানে করা হয়েছে। আফটার হি কভার্ড দ্য বল টাইটলি উইথ হিজ ফিঙ্গার্স, কমা, হয়ে গেল তোমার সাবঅর্ডিনেট ক্লজ, হি অ্যালাউড হার টু পিক থ্রু এ লিটল গ্যাপ। ঠিক আছে, এখানে তুমি চাইলে হোয়েন দিতে পারো, হোয়েন হি কভার্ড দ্য বল টাইটলি উইথ হিজ ফিঙ্গার্স, কমা, হি অ্যালাউড হার টু পিক থ্রু এ লিটল গ্যাপ। এখানে আফটার বা হোয়েন যাই দাও না কেন, এটা হচ্ছে তোমার সেই সাবঅর্ডিনেটিং কনজাংশন, এবং এটার জন্যই এই হি কভার্ড দ্য বল টাইটলি উইথ হিজ ফিঙ্গার্স এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজে পরিণত হলো। কার জন্য? ওই কনজাংশনটার জন্য। আফটার হি কভার্ড দ্য বল টাইটলি উইথ হিজ ফিঙ্গার্স, এটা সম্পূর্ণটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। এই সেন্টেন্সটা তোমার কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট সেন্টেন্সে যাই। ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ, যদি আমরা ছাদে গিয়ে দাঁড়াই, অ্যান্ড স্ট্রেচ আওয়ার আর্মস, এবং দু হাত বাড়িয়ে দেই, ক্যান উই টাচ দ্য স্কাই, তাহলে কি আমরা আকাশ ছুঁতে পারবো? কোশ্চেন মার্ক। এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য করতে বলা হচ্ছে সিম্পলে। আগে দেখো এই প্রশ্নটা তোমার কিসে আছে, কি সেন্টেন্স। লক্ষ্য রাখবে, ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ অ্যান্ড স্ট্রেচ আওয়ার আর্মস, কমা, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। লক্ষ্য করে দেখো, ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ অ্যান্ড স্ট্রেচ আওয়ার আর্মস, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। কেন বললাম সাবঅর্ডিনেট ক্লজ? কারণ এখানে ইফ আছে। ইফ হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন, এবং ইফ দিয়ে একটা শর্ত বোঝায়। এটাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো, যাই হোক সেটা এখন গুরুত্বপূর্ণ নয়। যদি এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ হয়, তাহলে তোমার এই সম্পূর্ণ সেন্টেন্সটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স। ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ অ্যান্ড স্ট্রেচ আওয়ার আর্মস, এবং এটার সঙ্গে আবার একটা অ্যান্ড দিয়ে আর একটা ক্লজকে যুক্ত করা আছে। তো যাই হোক, ক্যান উই টাচ দ্য স্কাই, এই ক্যান উই টাচ দ্য স্কাই এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ, যদিও ইন্টারোগেটিভ। আমাকে করতে বলা হচ্ছে সিম্পল, অর্থাৎ এখানে যে শর্তটা আরোপ করা হচ্ছে ইফ দিয়ে, সেই শর্তটা অর্থাৎ এই ইফ ক্লজটা দিয়ে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে এবং কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে। সেই সাবঅর্ডিনেট ক্লজটাকে যদি না দিয়ে এই সেন্টেন্সটা লেখা যায়, তাহলে কি হচ্ছে, তোমার এটা প্রিন্সিপাল ক্লজ হয়ে যাচ্ছে এবং সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। তোমাকে শর্ত হচ্ছে একটা ওয়ান অ্যান্ড অনলি প্রিন্সিপাল ক্লজ ইউজ করতে হবে তোমাকে, আর আরেকটা হচ্ছে শর্ত ফাইনাইট ভার্ব দিতে হবে একটাই। যদিও সেটা বলার অপেক্ষা রাখে না, একটা ফাইনাইট ভার্ব ইউজ করা মানেই ওটা একটাই ক্লজ হবে, একটাই প্রিন্সিপাল ক্লজ হবে। যাই হোক, স্ট্যান্ডিং অন দ্য রুফ, স্ট্রেচিং আওয়ার আর্মস, এই দুটোকে একসাথে কমা কমা দিয়ে দুটো পার্টিসিপল ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ ভার্বাল অ্যাডজেক্টিভ। আমরা জানি যে অ্যাডজেক্টিভ যদি বসাই, তাহলে সেই অ্যাডজেক্টিভটা কোন নাউনকে কোয়ালিফাই করলো তাকেও লাগবে, সেই নাউনটা ছাড়া তো অ্যাডজেক্টিভ হতে পারে না। তো স্ট্যান্ডিং অন দ্য রুফ, কমা, স্ট্রেচিং আওয়ার আর্মস কাকে বোঝাচ্ছে? দাঁড়িয়ে এবং হাত বাড়িয়ে এই লোকটাকে। ক্যান উই টাচ দ্য স্কাই, এই যে উই, সাবজেক্ট হচ্ছে উই, এই উইটাকে কোয়ালিফাই করলো হচ্ছে আমাদের স্ট্যান্ডিং অ্যাডজেক্টিভ এবং স্ট্রেচিং অ্যাডজেক্টিভ। এই উই যে আমরা কি আকাশকে ছুঁতে পারি? কি অবস্থায়? এই স্ট্যান্ডিং অন দ্য রুফ অ্যান্ড স্ট্রেচিং আওয়ার আর্মস, এই দুটো অবস্থায়। তাহলে এই দুটোই আমাদের পার্টিসিপল হিসেবে ব্যবহার হলো, এবং সিম্পল সেন্টেন্সের খুব গুরুত্বপূর্ণ নিয়ম। অনেক ক্ষেত্রেই বহুলাংশে সিম্পল সেন্টেন্স করার জন্য আমাদেরকে পার্টিসিপল ইউজ করতে হয় নানান রকমভাবে। এগুলোকে আমরা নন ফাইনাইট ভার্ব বলি। নন ফাইনাইট ভার্ব দুটো ইউজ হচ্ছে, কিন্তু লক্ষ্য রাখো, ক্যান উই টাচ দ্য স্কাই, এখানে মেন ভার্ব কিন্তু টাচ, এবং এটাই হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, এটা কিন্তু একবারই ইউজ হবে। নেক্সট সেন্টেন্স, লীলা ক্ল্যাপড হার হ্যান্ডস অ্যান্ড স্ক্রিমড ইন ওয়ান্ডার। লীলা ক্ল্যাপড হার হ্যান্ডস, হাততালি দিয়ে উঠলো, অ্যান্ড স্ক্রিমড ইন ওয়ান্ডার, এবং অবাক হয়ে আশ্চর্যে সে চিৎকার দিয়ে উঠলো। সিম্পল করতে বলা হচ্ছে। এটা কি সেন্টেন্স দেওয়া হয়েছে তোমাকে? লীলা ক্ল্যাপড হার হ্যান্ডস অ্যান্ড লীলা স্ক্রিমড ইন ওয়ান্ডার। দুবার লীলা লিখবে একটা সেন্টেন্সের মধ্যে, তাই একবার লেখা হচ্ছে, কমন নেওয়ার মতো। তো যাই হোক, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে, কোঅর্ডিনেটিং কনজাংশন বা লিঙ্কার। এই লিঙ্কারের দুদিকে দুটো প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। তোমাকে সিম্পল করতে হলে একটাই ফাইনাইট ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে একটাই ফাইনাইট ভার্ব যদি ব্যবহার করতে হয়, তাহলে আরেকটাকে আমি কি করে দিলাম? পার্টিসিপল করে দিলাম,
ক্ল্যাপিং হার হ্যান্ডস, দেখো একটা ভার্বকে আমি পার্টিসিপল করে দিলাম, মানে নন ফাইনাইট করে দিলাম, আর আরেকটা ভার্বকে আমি কি করে দিলাম, আমার সিম্পল সেন্টেন্স করার মূল শর্ত হচ্ছে একটাই ওয়ান অ্যান্ড অনলি ফাইনাইট ভার্ব থাকবে, তাহলে আরেকটা ভার্বকে আমি ফাইনাইট ভার্ব করে দিলাম, লীলা স্ক্রিমড ইন ওয়ান্ডার। আশা করি পরিষ্কার হয়েছে। ক্ল্যাপিং হার হ্যান্ডস লীলা স্ক্রিমড ইন ওয়ান্ডার। তাহলে নেক্সট পেজে যাচ্ছি। শি হ্যাড এ বক্স ফিল্ড উইথ ক্যাটালগস, ইলাস্ট্রেটেড বুকস অ্যান্ড স্টাম্পস অফ পেন্সিলস। তার কাছে একটা বাক্স ছিল ফিল্ড উইথ ক্যাটালগস, এগুলোর মানে তোমরা জানো, সব টেক্সচুয়াল লাইন, ছবিযুক্ত বই এবং ইলাস্ট্রেটেড বুকস, এটাও অনেকটা ওইরকমই, অ্যান্ড স্টাম্পস অফ পেন্সিলস, অর্থাৎ বান্ডিল অফ পেন্সিলস, পেন্সিলের বান্ডিল ছিল। কমপ্লেক্স করতে বলা হচ্ছে, অর্থাৎ তোমাকে একটা সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে এখানে। শি হ্যাড এ বক্স, এখানে বক্স ফিল্ড উইথ ক্যাটালগস, ইলাস্ট্রেটেড বুকস অ্যান্ড স্টাম্পস অফ পেন্সিলস, এইটুকু অংশকে আমি ভেঙে দিলাম। বক্স এমন একটা বাক্স যেটা নাকি ভরা ছিল উইথ ক্যাটালগস, ইলাস্ট্রেটেড বুকস অ্যান্ড স্টাম্পস অফ পেন্সিলস। আশা করি বোঝাতে পারলাম। এটাকে আমি যখন ভাঙবো তখনই আমার এটাকে একটা সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে লিখতে হবে। সাবঅর্ডিনেট ক্লজ দেওয়া মানেই হচ্ছে এটাকে আমি ভেঙে লিখলাম। কীরকম? শি হ্যাড এ বক্স হুইচ ওয়াজ ফিল্ড উইথ ক্যাটালগস, ইলাস্ট্রেটেড বুকস অ্যান্ড স্টাম্পস অফ পেন্সিলস। দেখো এখানে লক্ষ্য করে, এই হুইচ ওয়াজ ফিল্ড উইথ ক্যাটালগস, ইলাস্ট্রেটেড বুকস অ্যান্ড স্টাম্পস অফ পেন্সিলস, এই সম্পূর্ণটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, হয়ে গেল তোমার কমপ্লেক্স সেন্টেন্স। দেখো আমরা কিন্তু এখানে জয়নিং করছি না, আমরা কিন্তু এখানে ট্রান্সফরমেশন করছি, এটা যেন গন্ডগোল না হয়। আগের ভিডিওতে আমরা জয়নিং করেছিলাম। কীরকম জয়নিং? দুটো আলাদা আলাদা সেন্টেন্স দেওয়া হয়েছিল এবং সেগুলোকে আমাদেরকে বলা হয়েছিল জয়েন করতে, সিম্পলে, কমপ্লেক্সে, কম্পাউন্ডে। কিন্তু এখানে এইটার সাথে আগের ভিডিওর পার্থক্যটা কি? এখানে করতে বলা হচ্ছে একটা সেন্টেন্স তোমাকে দেওয়া হয়েছে অলরেডি, সিঙ্গেল সেন্টেন্স, সেটা হচ্ছে তোমার হয় কমপ্লেক্সে থাকবে বা কম্পাউন্ডে থাকবে বা সিম্পলে থাকবে, এবং বলা হচ্ছে যে ওই সিম্পলটাকে বা কমপ্লেক্সটাকে তোমাকে আরেকটা অন্য কম্পাউন্ডে বা কমপ্লেক্সে বা সিম্পলে কনভার্ট করতে। তো এটা কিন্তু জয়নিং না, এটা একটা রূপ থেকে, একটা সেন্টেন্স থেকে আরেকটা রূপে বা সেন্টেন্সে তুমি কনভার্ট করলা, ট্রান্সফরমেশন করলা। নেক্সট সেন্টেন্সে যাচ্ছি। ইট গেভ হার গ্রেট জয়, এটা তাকে খুব আনন্দ দিত, টু প্লে দ্য টিচার টু সিদ্ধা, কী করতে? সিদ্ধার টিচার হিসেবে অভিনয় করতে। এটাই তার কাছে একটা খেলা ছিল। কমপ্লেক্স করতে বলা হচ্ছে এবং এটা লক্ষ্য রাখতে হবে এটা কি সেন্টেন্স। এটা দেখো, টু প্লে দ্য টিচার টু সিদ্ধা, এটা দেখুন ইনফিনিটিভ কনস্ট্রাকশন। আমরা জানি ইনফিনিটিভ কনস্ট্রাকশন দিয়ে সিম্পল সেন্টেন্স করা হয়, তো এটা একটা সিম্পল সেন্টেন্স। ইট গেভ হার গ্রেট জয় হোয়েন শি প্লেড দ্য টিচার টু সিদ্ধা, এখানেও একই কাজ করা হলো। যে ইনফিনিটিভ কনস্ট্রাকশনটা ছিল সেই ইনফিনিটিভ কনস্ট্রাকশনটাকে ভেঙে দিয়ে কি করলাম আমরা? একটা সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে আসলাম, টু প্লে দ্য টিচার টু সিদ্ধা। এটাকে ভেঙে দিলে পরে আমরা ইট গেভ হার গ্রেট জয় হোয়েন শি প্লেড দ্য টিচার টু সিদ্ধা। অ্যাকচুয়ালি কিন্তু এই ইনফিনিটিভটা উঠে গিয়ে আমরা কি নিয়ে আসলাম? একটা সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে আসলাম, হয়ে গেল আমার কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের মূল শর্ত তোমাকে সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে। নেক্সট সেন্টেন্স। লীলা উড ড্রপ দ্য পেন্সিল অ্যান্ড র্যান আউট অফ দ্য রুম অ্যান্ড দ্য স্কুল আওয়ার উড এন্ড, এবং তারপর স্কুলের সময় অর্থাৎ সেই ক্লাসের সময় শেষ হতো। কখন শেষ হতো? লীলা উড ড্রপ দ্য পেন্সিল অ্যান্ড র্যান আউট অফ দ্য রুম, পেন্সিল ছেড়ে দিয়ে সে রুম থেকে ছুটে বেরিয়ে যেত এবং এইভাবে ওই ক্লাস, তাদের যে লীলা সিদ্ধাকে বসিয়ে টিচার এর অভিনয় করতো এবং খেলা করতো, সেই ক্লাস শেষ হতো এইভাবে। তো এখানে বুঝতেই পারছো এটা অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, তোমাকে বলা হয়েছে কমপ্লেক্স করতে। তাহলে এখানে তোমাকে একটা সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে। এবার কিভাবে সাবঅর্ডিনেট ক্লজ আনা যায় দেখা যাক। ড্রপিং দ্য পেন্সিল অ্যাজ লীলা র্যান আউট অফ দ্য রুম দ্য স্কুল আওয়ার উড এন্ড। এবার এটা একটু বোঝার ব্যাপার আছে। তোমার মনে প্রশ্ন আসতে পারে, ড্রপিং দ্য পেন্সিল এটা তো পার্টিসিপল, তাহলে পার্টিসিপল দিয়ে তো আমরা সিম্পল সেন্টেন্স করেছি, তাহলে এখানে কেন পার্টিসিপল? এটা তো কমপ্লেক্স করতে বলা হচ্ছে। দেখো লক্ষ্য করে, ড্রপিং দ্য পেন্সিল অ্যাজ লীলা র্যান আউট অফ দ্য রুম, যখন লীলা পেন্সিলটা ছেড়ে দিয়ে বা ফেলে দিয়ে রুম থেকে ছুটে বেরিয়ে আসতো, ঠিক আছে? তাহলে তোমার সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? অ্যাজ লীলা র্যান আউট অফ দ্য রুম। অ্যাজ হচ্ছে তোমার সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোন প্রিন্সিপাল ক্লজের সঙ্গে যুক্ত হলো?
দ্য স্কুল আওয়ার উড এন্ড, এই প্রিন্সিপাল ক্লজের সঙ্গে যুক্ত করার জন্য অ্যাজ সাবঅর্ডিনেটিং কনজাংশনটা দিয়ে অ্যাজ লীলা র্যান আউট অফ দ্য রুম এই সাবঅর্ডিনেট ক্লজটাকে যুক্ত করা হলো। এবং এখানে লীলার অবস্থাটাকে বোঝানোর জন্য এই পার্টিসিপলটাকে ব্যবহার করা হয়েছে। সিম্পল সেন্টেন্স করার জন্য আমরা পার্টিসিপল ব্যবহার করতে পারি, কিন্তু কখনো এই কথা বলা হয়েছে যে কমপ্লেক্স সেন্টেন্সে পার্টিসিপল ব্যবহার করা যাবে না? এটা কিন্তু কখনোই বলা হয়নি। তুমি চাইলে ব্যবহার করতেই পারো। কমপ্লেক্স সেন্টেন্সের শর্ত পূরণ হচ্ছে কিনা সেটা দেখতে হবে। শর্তটা কি? সাবঅর্ডিনেট ক্লজ আনা। সেটা কি ফুলফিল হয়েছে? হ্যাঁ হয়েছে। লীলার অবস্থাটাকে বোঝানোর জন্য আমি একটা পার্টিসিপল এখানে ব্যবহার করতেই পারি। আমার সেই বাধ্যবাধকতা নেই যে কমপ্লেক্স সেন্টেন্সে নন ফাইনাইট ভার্ব ব্যবহার করা যাবে না। যাই হোক, পরের সেন্টেন্সে যাচ্ছি। ডে বাই ডে শি ক্লাং ক্লোজার টু হিম, দিনের পর দিন শি অর্থাৎ লীলা, হিম অর্থাৎ সিদ্ধার কাছাকাছি যেতে লাগলো। কমপ্লেক্স করতে বলা হচ্ছে। এটা একটা প্রিন্সিপাল ক্লজ, সিম্পল সেন্টেন্সে আছে। অ্যাজ ডেজ পাস্ট, যেভাবে যেভাবে দিন অতিবাহিত হতে লাগলো, শি ক্লাং ক্লোজার টু হিম, সে তার কাছাকাছি আসতে লাগলো। বোঝাই যাচ্ছে যে অ্যাজ ডেজ পাস্ট এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ এবং অ্যাজ হচ্ছে তোমার সাবঅর্ডিনেটিং কনজাংশন। এইভাবে হলো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট সেন্টেন্স, শি ইনসিস্টেড আপন হ্যাভিং হিজ কোম্পানি অল হার ওয়েকিং আওয়ার্স। কমপ্লেক্স করতে বলা হচ্ছে শি ইনসিস্টেড আপন হোয়াট? শি ইনসিস্টেড আপন মানে এটা একটা আপন হচ্ছে আমাদের একটা প্রিপোজিশন। সে জোর দিতে লাগলো কিসের উপরে? হ্যাভিং হিজ কোম্পানি অল হার ওয়েকিং আওয়ার্স। তাহলে এই হ্যাভিং হিজ কোম্পানি অল হার ওয়েকিং আওয়ার্স এটা কিন্তু আমার এই আপন যে প্রিপোজিশনটা তার অবজেক্ট। তো যাই হোক, আমাদের কমপ্লেক্স করতে বলা হয়েছে। কমপ্লেক্স করতে বলা হচ্ছে তার মানে আমাদেরকে একটা সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে। শি ইনসিস্টেড দ্যাট, সে জোর দিল যে, কি জোর দিল? দ্যাট শি উড হ্যাভ হিজ কোম্পানি অল হার ওয়েকিং আওয়ার্স। এটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, দ্যাট দিয়ে যুক্ত করা হচ্ছে শি ইনসিস্টেডের সঙ্গে। দ্যাট শি উড হ্যাভ হিজ কোম্পানি অল হার ওয়েকিং আওয়ার্স, এই সম্পূর্ণটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। দ্যাট হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এটা হয়ে গেল আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট সেন্টেন্স, অ্যাজ সিদ্ধা কেম ইন, যখন সিদ্ধা ভেতরে এলো। লীলাজ মাদার থ্রিউ এ গ্লান্স অ্যাট হিম অ্যান্ড থট দ্য ফেলো অলরেডি লুকড কুইর। সিম্পল করতে বলা হচ্ছে। তোমাকে দেখতে হবে অলরেডি এই সেন্টেন্সটা কিসে আছে। অ্যাজ সিদ্ধা কেম ইন, প্রথমেই অ্যাজ দিয়ে শুরু হচ্ছে এবং এটা একটা ক্লজ, বোঝাই যাচ্ছে। তাহলে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। অ্যাজ লীলা কেম ইন, লীলাজ মাদার থ্রিউ এ গ্লান্স অ্যাট হিম অ্যান্ড থট দ্য ফেলো অলরেডি লুকড কুইর, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। বলা হলো সিম্পলে করতে। অন সিদ্ধাস কামিং ইন, খুব সাধারণ ব্যাপার যে এই যে সাবঅর্ডিনেট ক্লজটাকে, এটাকে সাবঅর্ডিনেট রাখা যাবে না। এই কথাটাকে আমাকে বলতে হবে কিন্তু সাবঅর্ডিনেট না রেখে। তাহলে অন সিদ্ধাস কামিং ইন মানে সিদ্ধার ভেতরে আসায়। তাহলে কি করলাম এটাকে? সিদ্ধাস কামিং ইন, এটা কিন্তু একটা নাউন, এটাকে জিরান্ড বলা হয়, ভার্বাল নাউন। অন সিদ্ধাস কামিং ইন, সিদ্ধার ভেতরে আসায় লীলা কি করলো? লীলাজ মাদার, অর্থাৎ সিদ্ধার ভেতরে আসায় লীলাজ মাদার কি করলো? হ্যাভিং থ্রোন এ গ্লান্স অ্যাট হিম, তার দিকে এক নজর দেখেই ভেবে নিল, থট দ্য ফেলো অলরেডি লুকড কুইর। আমার সাবঅর্ডিনেট ক্লজ এইটুকু জায়গাতেই ছিল, এইটুকু জায়গাতে আমি কি করলাম? একটা জিরান্ড এনে দিলাম, নন ফাইনাইট ভার্ব, এবং এইভাবে এটা একটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। এবং আরেকটা শর্ত হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি ফাইনাইট ভার্ব থাকবে। সেই ওয়ান অ্যান্ড অনলি ফাইনাইট ভার্বটা কোথায়? অন সিদ্ধাস কামিং ইন, লীলাজ মাদার হ্যাভিং থ্রোন এ গ্লান্স অ্যাট হিম। দেখো এটাও কিন্তু ফাইনাইট ভার্ব না, হ্যাভিং থ্রোন এটাও কিন্তু পার্টিসিপল। থট দ্য ফেলো অলরেডি লুকড কুইর, এই থটটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, মেইন ভার্ব। এই সেন্টেন্সের সম্পূর্ণ সেন্টেন্সটার একটাই মেইন ভার্ব, সেটা হচ্ছে এই থটটা। যাই হোক, নেক্সট পেজে যাচ্ছি। শি মেনশনড দ্য পুলিশ অ্যান্ড শাউটেড অ্যাট হিম, সে অর্থাৎ তিনি অর্থাৎ লীলার মা পুলিশের কথা উল্লেখ করলেন, করে শাউটেড অ্যাট হিম অর্থাৎ সিদ্ধার উপরে চিৎকার করলেন। কি করতে হবে? সিম্পল করতে বলা হচ্ছে, কমপ্লেক্স করতে বলা হচ্ছে। তাহলে আগে সিম্পল দেখা যাক। মেনশনিং দ্য পুলিশ শি শাউটেড অ্যাট হিম, পুলিশের কথা উল্লেখ করে তিনি শাউটেড অ্যাট হিম। তাহলে এই মেনশনিং দ্য পুলিশ এটা কার অবস্থা? শি অর্থাৎ লীলার মায়ের অবস্থা। তাহলে এই মেনশনিংটা কি? এটা একটা অ্যাডজেক্টিভ অর্থাৎ পার্টিসিপল
আইএনজি যুক্ত শব্দ, তাহলে এটাকে আমরা কি বলবো? ভার্বাল অ্যাডজেক্টিভ। শি শাউটেড অ্যাট হিম, মানে এটা করে তিনি তার উপর চিৎকার করলেন, পুলিশের কথা উল্লেখ করে তিনি সিদ্ধার উপরে চিৎকার করলেন। নেক্সট কি করতে বলা হচ্ছে? কমপ্লেক্স করতে বলা হচ্ছে, অর্থাৎ এই মেনশনিং দ্য পুলিশ পার্টিসিপল যুক্ত অংশটাকে বা এই শি শাউটেড অ্যাট হিম এই দুটোকেই যদি যে কোনো একটাকে আমি যদি একটা সাবঅর্ডিনেট ক্লজ আনতে পারি তাহলেই তো এটা কমপ্লেক্স হয়ে যায়। শি মেনশন দ্য পুলিশ অ্যাজ অথবা হোয়েন, অর্থাৎ এখানে সময়কে বোঝানো হচ্ছে। দেখো লক্ষ্য করে দুটো সেন্টেন্স, মানে এই প্রশ্নটাকে লক্ষ্য করো। শি মেনশন দ্য পুলিশ অ্যান্ড শাউটেড অ্যাট হিম, মানে যখন তিনি পুলিশের কথা উল্লেখ করলেন তখন, অর্থাৎ যখন তিনি তার উপর চিৎকার করছিলেন তখন তিনি পুলিশের কথা উল্লেখ করেছিলেন। অর্থাৎ এই যে যখন বা তখন একটা নির্দিষ্ট সময়কে উল্লেখ করছে, এবং সেই সময়টাকে আমি যদি হোয়েন দিয়ে বা অ্যাজ দিয়ে বোঝাতে পারি তাহলেই কিন্তু আমার এটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যায়। শি মেনশন দ্য পুলিশ অ্যাজ শি শাউটেড অ্যাট হিম অথবা হোয়েন শি শাউটেড অ্যাট হিম, হয়ে গেল তোমার সাবঅর্ডিনেট ক্লজ এবং কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট সেন্টেন্স, শি হ্যাড টু গো ব্যাক ইনটু দ্য কিচেন ফর এ মোমেন্ট। শি হ্যাড টু গো ব্যাক, তাকে রান্নাঘরে ফিরে যেতে হয়েছিল এক মুহূর্তের জন্য। বিকজ, কারণ, শি হ্যাড লেফট সামথিং ইন দ্য ওভেন, সে বা তিনি ওভেন অর্থাৎ উনুনে কিছু একটা চাপিয়ে দিয়ে এসেছিলেন। তাহলে বুঝতেই পারছো এখানে বিকজ দিয়ে করা হচ্ছে, তার মানে বিকজের পর থেকে সম্পূর্ণটা সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া হয়েছে, তোমাকে বলা হলো কম্পাউন্ডে। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের জন্য যে সাবঅর্ডিনেট ক্লজটা ব্যবহার করা হয়েছে সেটাকে সাবঅর্ডিনেট না রেখে তুমি যদি প্রিন্সিপাল করে দিতে পারো তাহলেই তোমার কম্পাউন্ড হয়ে যাবে। অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ থাকে না, দুটো বা তিনটে প্রিন্সিপাল ক্লজ থাকে। শি হ্যাড লেফট সামথিং ইন দ্য ওভেন, সো শি হ্যাড টু গো ব্যাক ইন দ্য বা ইনটু দ্য কিচেন ফর এ মোমেন্ট। অর্থাৎ এই দেখো যে সম্পর্কটা দুটো সেন্টেন্সের মধ্যে, কারণ ও ফলাফলের সম্পর্ক, সেই কারণ ও ফলাফলের সম্পর্কই কিন্তু আমি রাখলাম, কিন্তু আমি কি করলাম? এই কনজাংশনটাকে চেঞ্জ করে দিলাম। বিকজ হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর সো হচ্ছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন বা এগুলোকে লিঙ্কার বলা হয়, এগুলো দিয়ে আমরা প্রিন্সিপালের সঙ্গে প্রিন্সিপাল যুক্ত করি, সেই কারণ ও ফলাফলই থাকলো। আগের বার বিকজ দিয়ে আমরা কারণ লিখেছিলাম, এবার কারণটাকে আমরা আগে দিলাম। শি হ্যাড লেফট সামথিং ইন দ্য ওভেন, সো অতএব শি হ্যাড টু গো ব্যাক ইনটু দ্য কিচেন ফর এ মোমেন্ট। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট সেন্টেন্স, ইট ওয়াজ গডস মার্সি, এটা ভগবানের কৃপা, দ্যাট হি হ্যাডেন্ট কিল দ্য চাইল্ড ফর দ্য চেন, এটা ভগবানেরই কৃপা যে সে কিল দ্য চাইল্ড অর্থাৎ শিশুটিকে মেরে ফেলেনি ওই চেনটার জন্য। এটা কিসে দেওয়া আছে? দ্যাট হি হ্যাডেন্ট কিল দ্য চাইল্ড ফর দ্য চেন, এই দ্যাট থেকে সম্পূর্ণটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে সিম্পলি। তাহলে তোমাকে সাবঅর্ডিনেট ক্লজটাকে সাবঅর্ডিনেট রাখা যাবে না। কি করতে হবে? বাই গডস মার্সি হি হ্যাডেন্ট কিল দ্য চাইল্ড ফর দ্য চেন। দেখো সুন্দর করে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজটাও থাকলো না, দ্যাটটাকে বাদ দিয়ে বাই গডস মার্সি মানে ভগবানের কৃপায় হি হ্যাডেন্ট কিল্ড দ্য চাইল্ড ফর দ্য চেন, এটা ওয়ান অ্যান্ড অনলি প্রিন্সিপাল ক্লজ হয়ে গেল। একটাই মেন ভার্ব বা ফাইনাইট ভার্ব, বাই গডস মার্সি হি হ্যাডেন্ট কিল্ড, হ্যাডেন্ট কিল্ড এটা হচ্ছে আমাদের মেন ভার্ব বা ফাইনাইট ভার্ব, হয়ে গেল আমাদের সিম্পল সেন্টেন্স। নেক্সট সেন্টেন্স, হি হ্যাজ বিন ইন জেল ফর হাফ এ ডজন টাইমস ফর স্টিলিং জুয়েলারি ফ্রম চিলড্রেন। কি বললো? হি হ্যাজ বিন ইন জেল ফর হাফ এ ডজন টাইমস, মানে প্রায় আধ ডজন বার সে জেলে গেছে। কিসের জন্য? ফর স্টিলিং জুয়েলারি ফ্রম চিলড্রেন। দেখো এটা একটা সিম্পল সেন্টেন্স, ফর স্টিলিং এইটুকু জায়গা দেখে আমি বলে দিলাম এটা একটা সিম্পল সেন্টেন্স। কেন? কারণ ফর দিয়ে আইএনজি যুক্ত ওয়ার্ড, সেটা কি? এটা হচ্ছে একটা জিরান্ড দিয়ে যুক্ত করা হলো, এটা একটা সিম্পল সেন্টেন্স। ওয়ান অ্যান্ড অনলি ফাইনাইট ভার্ব কোথায়? হি হ্যাজ বিন ইন জেল ফর হাফ এ ডজন টাইমস ফর স্টিলিং জুয়েলারি ফ্রম চিলড্রেন। হ্যাজ বিন ইন জেল এটাই হচ্ছে আমাদের মেন ভার্ব। এটাকে কমপ্লেক্স করতে গেলে, কমপ্লেক্স করতে বলা হয়েছে, তো কমপ্লেক্স করতে হলে কি করতে হবে? একটা সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে। প্রশ্ন হচ্ছে কোন জায়গাটাকে ভেঙে আমরা সাবঅর্ডিনেট ক্লজ আনবো? ফর স্টিলিং জুয়েলারি ফ্রম চিলড্রেন, এটাকে দেখো তো ভাঙা যায় কিনা। হি হ্যাজ বিন ইন জেল ফর হাফ এ ডজন টাইমস পর্যন্ত রাখলাম। ফর স্টিলিং জুয়েলারি ফ্রম চিলড্রেন, যেই জায়গাটার জন্য এটা সিম্পল হয়েছিল,
যেই জিরান্ডের জন্য এটা সিম্পল হয়েছিল সেই জিরানটাকে আমি ভেঙে দিয়ে কি করলাম, বিকজ হি স্টোল জুয়েলারি ফ্রম চিলড্রেন, একটা সাবঅর্ডিনেট ক্লজ করে দিলাম। তাহলে যেখানে এটার প্রশ্ন সেখানেই এটার উত্তর। যেই বৈশিষ্ট্যটার জন্য এটা সিম্পল সেন্টেন্স হয়েছিল সেই বৈশিষ্ট্যটাকে ভেঙে দিলেই এটা আর সিম্পল থাকবে না। ব্যাপারটাকে অঙ্কের মতো বোঝার চেষ্টা করবা। এই জিরানটা থাকার জন্য এটা একটা সিম্পল হয়েছিল, সিম্পল সেন্টেন্স হয়েছিল। এই জিরানটাকে যদি আমি ভেঙে দিই, অর্থাৎ জিরান না রাখি, তাহলে এটা আর সিম্পল সেন্টেন্স থাকবে না। তাহলে জিরানটাকে না রাখলে, জিরানটাকে ভেঙে দিলে কি হবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ হবে। কি হবে, বিকজ হি স্টোল জুয়েলারি ফ্রম চিলড্রেন। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটা যখনই চলে আসলো, এটা আর সিম্পল সেন্টেন্স থাকলো না, এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। যাই হোক, নেক্সট সেন্টেন্সে যাচ্ছি। দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস, তিনি ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন। দ্যাট, যে আই ডিড নট কনসাল্ট হিম বিফোর এমপ্লয়িং হিম, যে আমি তার সঙ্গে আলোচনা করিনি তাকে কাজে বহাল করার পূর্বে। কাকে? সিদ্ধাকে। তাহলে দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস, তিনি ফিউরিয়াস হয়ে উঠেছিলেন। দ্যাট আই ডিড নট কনসাল্ট হিম বিফোর এমপ্লয়িং হিম, এই দ্যাট থেকে পরের সম্পূর্ণটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, বোঝাই যাচ্ছে। করতে হবে সিম্পলে, তার মানে তোমাকে সাবঅর্ডিনেট ক্লজ রাখা যাবে না। তাহলে পরে সাবঅর্ডিনেট না রাখলে সেন্টেন্সটা কি হবে? দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস উইথ মি ফর, কিসের জন্য? ফর নট কনসাল্টিং হিম। দ্যাট আই ডিড নট কনসাল্ট, ফর নট কনসাল্টিং হিম। দেখো এখানে আইএনজি যুক্ত ওয়ার্ড হয়েছে, ফর নট কনসাল্টিং হিম বিফোর এমপ্লয়িং হিম। এই কনসাল্টিংটা কি আর এমপ্লয়িংটা কি কেউ বলতে পারবে? দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস উইথ মি, আমার সঙ্গে বা আমার ওপর রেগে গিয়েছিলেন ইন্সপেক্টর। কিসের জন্য? ফর নট কনসাল্টিং হিম। ফর হোয়াট? প্রশ্ন করো। তাহলে আমরা জানি যে অবজেক্ট অফ এ প্রিপোজিশন বলে একটা কথা হয়। প্রিপোজিশনকে প্রশ্ন করলে প্রিপোজিশনের অবজেক্ট বের করা যায়। তাহলে পরে ফরের পরে যে তুমি ভার্বের আইএনজি ফর্মটা পাচ্ছ, এটা কি? ফর হোয়াট? ফর নট কনসাল্টিং হিম। তাহলে এটা আমাদের এই প্রিপোজিশনটার অবজেক্ট। আর অবজেক্টে কে বসে? অবজেক্টে বসে নাউন। তাহলে এই কনসাল্টিংটা একটা ভার্বাল নাউন, অর্থাৎ জিরান্ড। ঠিক আছে? তাহলে ফর নট কনসাল্টিং হিম বিফোর এমপ্লয়িং হিম। আবার বিফোর হোয়াট? বিফোর এমপ্লয়িং হিম। তাহলে বিফোর কিন্তু আরেকটা প্রিপোজিশন, আবার এই প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে এমপ্লয়িং। বিফোরকে প্রশ্ন করো, বিফোর হোয়াট? কিসের পূর্বে? এমপ্লয়িং হিম, তাকে কাজে বহাল করার পূর্বে। তাহলে এমপ্লয়িংটা আবার একটা ভার্বাল নাউন, অর্থাৎ জিরান্ড, দুটোই জিরান্ড। নেক্সট সেন্টেন্সে যাচ্ছি। 4 days later, 4 দিন পর, জাস্ট অ্যাজ ফাদার ওয়াজ কামিং হোম ফ্রম দ্য অফিস, যখন নাকি বাবা অফিস থেকে বাড়ি ফিরছিলেন, এ পুলিশ ইন্সপেক্টর অ্যান্ড এ কনস্টেবল, একজন পুলিশ ইন্সপেক্টর এবং একজন কনস্টেবল ব্রট ইন সিদ্ধাকে বাড়ি নিয়ে এলো। জাস্ট অ্যাজ ফাদার ওয়াজ কামিং হোম ফ্রম দ্য অফিস, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে? তো এই সাবঅর্ডিনেট ক্লজ থাকার জন্য এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, আমাদের করতে হবে সিম্পলে। অর্থাৎ এই কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পলে করতে গেলে এই সাবঅর্ডিনেট ক্লজটাকে আর সাবঅর্ডিনেট রাখা যাবে না। তা কীভাবে করা যায়? 4 days later, during father's coming home from the office. During father's coming home from the office, অর্থাৎ বাবার অফিস থেকে বাড়িতে ফেরার সময়, ডিউরিং, এ পুলিশ ইন্সপেক্টর অ্যান্ড এ কনস্টেবল ব্রট ইন সিদ্ধা। সিম্পল করার জন্য একটাই নিয়ম, এই নিয়মের কোনো ব্যতিক্রম নাই, সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি ফাইনাইট ভার্ব এবং ওয়ান অ্যান্ড অনলি প্রিন্সিপাল ক্লজ। ফাইনাইট ভার্ব যদি একটা হয় তাহলে প্রিন্সিপাল ক্লজ বা ক্লজ একটাই হবে, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। দেখতে হবে যে এই সিম্পল সেন্টেন্সটা করার জন্য আমাদের কাছে 6টা নিয়ম আছে। 6টা নিয়মের মধ্যে 3খানা নিয়ম হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সেগুলো কি কি? পার্টিসিপল, জিরান্ড, ইনফিনিটিভ। এর মধ্যে কোনটা ব্যবহার হচ্ছে? 4 days later, 4 দিন পর, ডিউরিং ফাদার্স কামিং হোম ফ্রম দ্য অফিস, বাবার অফিস থেকে বাড়ি ফেরবার সময়। ডিউরিং হোয়াট? ডিউরিং হোয়াট? ঠিক আছে? ডিউরিংকে প্রশ্ন করলাম, ফাদার্স কামিং হোম, তাহলে এই কামিংটা কিন্তু একটা জিরান্ড। ঠিক আছে? এটা একটা নাউন, অর্থাৎ ভার্বাল নাউনের কাজ করছে, জিরান্ড। এবং মেন ভার্ব কোনটা? যে ওয়ান অ্যান্ড অনলি ফাইনাইট ভার্ব থাকবে, সেটা কোনটা? 4 days later, during father's coming home from the office, a police inspector and a constable brought in সিদ্ধা। এই ব্রট ইন সিদ্ধা, ব্রট ইনটা হচ্ছে আমাদের মেন ভার্ব বা ফাইনাইট ভার্ব।
নেক্সট পেজে যাচ্ছি। আই উইল লেট ইউ গো, প্রোভাইডেড শর্ত হচ্ছে ইউ প্রমিস, তুমি প্রতিজ্ঞা করো বা তুমি কথা দাও, নট টু ডু সাচ এ থিং এগেইন, যে এইরকম কাজ আর করবে না। তা এবার আই উইল লেট ইউ গো প্রোভাইডেড ইউ প্রমিস নট টু ডু সাচ এ থিং এগেইন, এটা কি সেন্টেন্স? প্রোভাইডেড হচ্ছে শর্ত, তাহলে প্রোভাইডেড ইউ প্রমিস নট টু ডু, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স এবং সিম্পলে করতে বলা হচ্ছে। তাহলে এই শর্তটাকে তুলে দিলে পরে বা এই কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজটাকে তুলে দিলে পরে এটা আর কমপ্লেক্স থাকবে না। উইদাউট ইউর প্রমিস, তোমার এই প্রমিস, কি প্রমিস? ফর নট ডুইং সাচ এ থিং এগেইন, এই প্রমিসটা ছাড়া আই উইল নট লেট ইউ গো, আমি তো তোমাকে যেতে দেবো না। কি ছাড়া? উইদাউট ইউর প্রমিস ফর নট ডুইং সাচ এ থিং এগেইন, এইরকম কাজ যে তুমি আর করবে না, এইরকম একটা প্রমিস ছাড়া আমি তো তোমাকে যেতে দেবো না। তাহলে এখানে ডুইংটা কি? ফর নট ডুইং, ফর হচ্ছে আমাদের প্রিপোজিশন, ফর হোয়াট? ফর নট ডুইং সাচ এ থিং। ডুইংটা হচ্ছে এখানে আমাদের নাউন, এটা একটা জিরান্ড। এই জিরান্ড আর পার্টিসিপল আর ইনফিনিটিভ এগুলোর ব্যবহার কিন্তু বোঝাটা খুব জরুরি সিম্পল সেন্টেন্সকে বোঝার জন্য। ইনফিনিটিভটা সহজেই বুঝতে পারা যায়, একটু বুঝতে পারলেই ইনফিনিটিভটা বুঝে যায়, কিন্তু এই জিরান্ড আর পার্টিসিপল দুটোই আইএনজি যুক্ত ভার্ব, এই দুটোকে বুঝতে পারার জন্য কিন্তু গভীর গভীর প্র্যাকটিসের প্রয়োজন আছে। তো যাই হোক, এটার জন্য খুব সাবধান। এভরি ডে when Mr. Shivashankar came home, he was asked by his wife about the jewel, অর্থাৎ সেই গয়না, যে সোনার চেনটা হারিয়েছিল, সেটার সম্পর্কে মিস্টার শিবাশঙ্কর এর ওয়াইফ তাকে জিজ্ঞেস করতেন যখন প্রতিদিন তিনি বাড়িতে ফিরতেন। অর্থাৎ প্রতিদিন যখন মিস্টার শিবাশঙ্কর বাড়ি ফিরতেন, তার স্ত্রী তাকে সেই জুয়েল অর্থাৎ হারিয়ে যাওয়া চেনটার কথা জিজ্ঞেস করত। তাহলে বোঝা যাচ্ছে এভরিডে হোয়েন মিস্টার শিবাশঙ্কর কেম হোম, হোয়েন মিস্টার শিবাশঙ্কর কেম হোম হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, সিম্পলে করতে বলা হচ্ছে। তাহলে কমপ্লেক্স তুলে দিতে হবে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্যাট সেন্টেন্স। এভরিডে অন মিস্টার শিবাশঙ্করস কামিং হোম, ওই একটু আগে এরকমই একটা সেন্টেন্স করলাম। মিস্টার শিবাশঙ্করের বাড়িতে আসায়, প্রতিদিন মিস্টার শিবাশঙ্করের বাড়িতে আসায়, হি ওয়াজ আস্কড বাই হিজ ওয়াইফ অ্যাবাউট দ্য জুয়েল। ঠিক আছে, ওয়াজ আস্কড হচ্ছে আমাদের প্যাসিভ ভার্ব, এটাই আমাদের মেন ভার্ব, ফাইনাইট ভার্ব বলতে পারো। এবং কিভাবে এটা আমরা সাবঅর্ডিনেট ক্লজটাকে তুলে ফেললাম, তুলে কি আনলাম? এভরিডে অন মিস্টার শিবাশঙ্করস কামিং হোম, যখন মিস্টার শিবাশঙ্কর বাড়িতে আসতেন, হোয়েন মিস্টার শিবাশঙ্কর কেম হোম, এটাকে আমরা শর্ট করে দিয়ে আমরা একটা জিরান নিয়ে আসলাম, অন মিস্টার শিবাশঙ্করস কামিং হোম। অন হোয়াট? প্রিপোজিশনের অবজেক্ট কি? এই শিবাশঙ্করের বাড়িতে আসাটাকে বোঝাচ্ছে। তাহলে এটা একটা নাউন এবং এটা একটা জিরান্টকে ব্যবহার করে আমরা এই সাবঅর্ডিনেট ক্লজটাকে তুলে দিলাম। এইভাবে হলো এটা আমাদের সিম্পল সেন্টেন্স। দিস ফেলোজ who have been in jail once or twice lose all fear, এই ছেলেগুলো যারা নাকি who have been in jail once or twice, এই who have been in jail once or twice এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। lose all fear, এটার প্রথম অংশটা হচ্ছে these fellows, অর্থাৎ these fellows lose all fear, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। তার মানে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, তার মানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল করলে হচ্ছে হু হ্যাভ বিন ইন জেল ওয়ান্স অর টুয়াইস, এটাকে চেঞ্জ করে আমাদেরকে আর সাবঅর্ডিনেট রাখা যাবে না। তাহলে কি হচ্ছে? দিস ফেলোজ হ্যাভ লস্ট অল ফিয়ার হ্যাভিং বিন ইন জেল ওয়ান্স অর টুয়াইস, যে এই ছেলেগুলো তাদের সমস্ত ভয় চলে গেছে। কিসের জন্য? ওই হ্যাভিং বিন মানে জেলে এক দুবার যেয়ে বা জেলে এক দুবার গিয়ে তাদের সমস্ত ভয় কেটে গেছে। এই হলো তোমার সিম্পল সেন্টেন্স। এবার যেরকমটা আমি ভিডিওর শুরুতে বলেছি যে আমরা ডু অ্যাজ ডিরেক্টেড করব, অর্থাৎ ট্রান্সফরমেশন, সেই ট্রান্সফরমেশনের মধ্যে কিন্তু সব কিছু পড়ে। অর্থাৎ এই সিম্পল টু কমপ্লেক্স যেরকম ট্রান্সফরমেশন করলা তোমরা, তার সঙ্গে সঙ্গে ডু অ্যাজ ডিরেক্টেডের মধ্যে এটাকে বলা হয় হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। অর্থাৎ একটা সেন্টেন্স দিয়ে দেওয়া হলো এবং এই যে আন্ডারলাইন করা অথবা ইটালিসাইজড অথবা ডার্ক লেটারে যে ওয়ার্ডটা লেখা আছে, এই ওয়ার্ডটার যে পার্টস অফ স্পিচে আছে, অর্থাৎ আমরা জানি 8টা পার্টস অফ স্পিচ কি কি, কেউ বলতে পারবে? 8টা পার্টস অফ স্পিচ, সেগুলো হচ্ছে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন।
এই 8টা পার্টস অফ স্পিচ। এবার প্রত্যেকটা সেন্টেন্সে এই যে ওয়ার্ডগুলো, যে ওয়ার্ডগুলোকে এখানে তোমাকে আন্ডারলাইন করে দেওয়া হচ্ছে বা ডার্ক করে দেওয়া হচ্ছে, ইটালিসাইজড অর্থাৎ বাঁকা অক্ষরে দেওয়া হচ্ছে, সেই ওয়ার্ডগুলোর কোনো না কোনো পার্টস অফ স্পিচের মধ্যেই পড়ে। পার্টস অফ স্পিচ ছাড়া ওয়ার্ড হয় না। সেই পার্টস অফ স্পিচটাকে এখানটায় বলা হচ্ছে ব্র্যাকেটে, যে এটা যে পার্টস অফ স্পিচটা আছে সে যেটাই হোক না কেন, তোমাকে এই পার্টস অফ স্পিচটাকে নাউন করতে হবে। নাউন করার পরে এই সেন্টেন্সটাকে আবার লিখতে হবে। অর্থাৎ এরকমও বলতে পারে যে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য নাউন ফর্ম অফ দ্য ইটালিসাইজড ওয়ার্ড, এরকমও ইনস্ট্রাকশন থাকতে পারে। যে সেন্টেন্সটা তোমাকে দেওয়া হলো তার মধ্যে আন্ডারলাইন করা বা ডার্ক লেটার্সে লেখা বা ইটালিসাইজড ওয়ার্ডটা হচ্ছে তোমার হয়তো অ্যাডজেক্টিভ আছে বা ভার্বে আছে, তো বলা হলো তোমাকে নাউন করতে হবে। মানে এই ওয়ার্ডটাকে তোমাকে নাউন করলে কি হবে, মানে পার্টস অফ স্পিচ চেঞ্জ করে দিলা। এবার পার্টস অফ স্পিচ চেঞ্জ করলে অর্থাৎ নাউন করে শুধু লিখে দিলেই হবে না, নাউন করলে পরে সেই সেন্টেন্সটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। সেন্টেন্সের অর্থ চেঞ্জ হচ্ছে না, কিন্তু সেন্টেন্সের রূপটা পাল্টে যাবে। এখানে আমরা এখনই করবো, দেখতে পারবা। সিদ্ধা ইন্ডিকেটেড এ ভেগ সামওয়্যার। ভেগ মানে অস্পষ্ট। সিদ্ধা একটা কোনো অস্পষ্ট দিকে দেখিয়ে দিল, ইন্ডিকেট করে দিল। তাহলে এখানে ইন্ডিকেটটা কিন্তু আমাদের ভার্ব, করতে হবে নাউনে। তাহলে ইন্ডিকেটেড, এটার নাউন ফর্ম হচ্ছে ইন্ডিকেশন, ঠিক আছে? তা এবার ইন্ডিকেশন শুধুমাত্র তুমি এই সেন্টেন্সটা লিখে দিলা আর ইন্ডিকেটেডটাকে চেঞ্জ করে ইন্ডিকেশন করে দিলা, তাহলে কিন্তু হবে না। দেখো সেন্টেন্সটা কি হচ্ছে, সিদ্ধা মেড অ্যান ইন্ডিকেশন অফ এ ভেগ সামওয়্যার। প্র্যাকটিস যত করবে তত এটা পরিষ্কার হবে, তত এক্সপার্ট হবে। নেক্সট সেন্টেন্স, মিস্টার শিবাশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড। এটা টেক্সচুয়াল লাইন। মিস্টার শিবাশঙ্কর ওয়াজ আনএবল, এই আনএবলটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। আনএবল টু হোয়াট? আনএবল টু মেক আপ হিজ মাইন্ড। তা এই আনএবলটাকে নাউন করলে পরে কি হয়? ইনএবিলিটি। তাহলে মিস্টার শিবাশঙ্কর হ্যাড ইনএবিলিটি বা ইট ওয়াজ মিস্টার শিবাশঙ্করস ইনএবিলিটি, ঠিক আছে? তাহলে মিস্টার শিবাশঙ্কর হ্যাড ইনএবিলিটি টু মেক আপ হিজ মাইন্ড, ঠিক আছে? এরকমভাবে করতে হবে। নাউন ইউজ করার জন্য কিছু নিয়ম থাকে, আবার অ্যাডজেক্টিভ ইউজ করার জন্য কিছু নিয়ম থাকে। এটার জন্য তোমাকে কনস্ট্রাকশন ফলো করতে হবে, মানে কোন সেন্টেন্সের কনস্ট্রাকশন কেমন হয়, ঠিক আছে? যেমন তোমাকে যদি নাউন করতে বলা হয়, তাহলে এখানে আমরা কি করলাম, এই ইন্ডিকেটেড এটাকে আমরা নাউনে কনভার্ট করলাম, অর্থাৎ ইন্ডিকেশন হয়ে গেল, তাই তো? তা মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু একটা ভার্ব থাকে, ঠিক আছে? তাহলে আমি যখন ইন্ডিকেটেড ভার্বটাকে তুলে দিয়ে এটাকে ইন্ডিকেশন করে দিলাম, তাহলে কিন্তু এই সেন্টেন্সটার মধ্যে ভার্বই থাকলো না, তাই কি না? তাহলে এই সেন্টেন্সটার মধ্যে ভার্ব যে থাকলো না, আমাকে তাহলে এক্সট্রা একটা ভার্ব সাপ্লাই দিতে হবে এখানে। সেই জন্য কিন্তু আমাকে এখানটা শি মেড অ্যান ইন্ডিকেশন, এই যে মেডটা হচ্ছে সেই ভার্ব, মানে আমাকে আরেকটা ভার্ব এখানে দিতে হলো এই সেন্টেন্সটাকে মিনিংফুল করার জন্য। একই রকমভাবে মিস্টার শিবাশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, এখানে ভার্বের কোনো ইস্যু নেই, এখানে তোমাকে দেওয়া হয়েছে অ্যাডজেক্টিভ, বলা হয়েছে নাউন করতে। তাহলে মিস্টার শিবাশঙ্কর হ্যাড ইনএবিলিটি টু মেক আপ হিজ মাইন্ড। তাহলে এমন একটা নাউন করতে হবে। আমরা জানি যে একটা সেন্টেন্সে নাউন কোথায় বসে? নাউন হচ্ছে দুটো জায়গায় বসে, একটা হচ্ছে সাবজেক্টে বসে আর একটা হচ্ছে অবজেক্টে বসে। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা জায়গা তোমাকে খুঁজে নিতে হবে এই ইনএবিলিটিটাকে ইউজ করার জন্য। তাহলে মিস্টার শিবাশঙ্কর হ্যাড ইনএবিলিটি, মিস্টার শিবাশঙ্কর হ্যাড হোয়াট? তাহলে এই হ্যাডের অবজেক্ট বা হ্যাডের কমপ্লিমেন্ট বলতে পারো, হ্যাড তো অক্সিলিয়ারি ভার্ব, টু মেক আপ হিজ মাইন্ড। তাহলে ইনএবিলিটিটা হচ্ছে এই হ্যাডের কমপ্লিমেন্ট বা অবজেক্ট বললে ভুল হবে, যাই হোক, তো ওই রকম আর কি। এইভাবে তোমাকে সেন্টেন্সগুলো লেখার সময় এই কনস্ট্রাকশনগুলো মাথায় রাখতে হবে। লীলা লুকড অ্যাট সিদ্ধা, এখানে ভার্বের ব্যাপার আছে, লক্ষ্য রাখো। লীলা লুকড অ্যাট সিদ্ধা, লুকড হচ্ছে আমাদের ভার্ব। এবার লুক করতে হবে, লুকটাকে কি করতে হবে? লুকড ভার্বটাকে আমাদের নাউন করতে হবে। তাহলে নাউন করলে শুধুমাত্র লুক এবং এর ইউজটা হবে অন্যরকম, মানে শুধু লুকটাকে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, কিন্তু এখানে আমাদেরকে নাউন হিসেবে ব্যবহার করতে হবে। তো যেহেতু লুকড ভার্বটা উঠে গিয়ে আমাদেরকে আনতে হবে লুক, অর্থাৎ একটা নাউন, তাহলে এই সেন্টেন্সে আমাদেরকে একটা এক্সট্রা ভার্ব সাপ্লাই দিতে হবে, কারণ ভার্ব লুকড ভার্বটা থাকছে না। তাহলে লীলা গেভ এ লুক অ্যাট সিদ্ধা, লীলা গেভ এ লুক অ্যাট সিদ্ধা। এবার এই গেভটা হচ্ছে সেই মিসিং ভার্বটা সাপ্লাই দিল।
মিসিং ভার্বটার ঘাটতি পূরণ করলো, ঠিক আছে, যে গেভটা না দিলে এই সেন্টেন্সটাতে কোনো ভার্বই থাকতো না। তো যাই হোক, লীলা কিনলি এক্সামাইন্ড দ্য বল ফর ট্রেসেস অফ দ্য মুন। লীলা খুব যত্ন সহকারে, খুব মনোযোগ সহকারে এক্সামাইন্ড দ্য বল, বলটাকে এক্সামাইন করলো, ফর ট্রেসেস অফ দ্য মুন, কিসের জন্য? চাঁদের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় নাকি সেই জন্য। তাহলে এই কিনলি এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এবার অ্যাডভার্ব কাকে বলে? ভার্ব অথবা অ্যাডজেক্টিভ, অ্যাকচুয়ালি নাউন বা প্রোনাউনকে বাদে অন্য যতগুলো পার্টস অফ স্পিচ আছে সবাইকে অ্যাডভার্ব কোয়ালিফাই করে। এইখানে শি কিনলি এক্সামাইন্ড, এখানে এক্সামাইন্ড এই যে ভার্বটা এটাকে কোয়ালিফাই করছে বা এর সম্পর্কে আরও বিশদে জানাচ্ছে কিনলি। কীভাবে এক্সামাইন করলো? কিনলি, খুব মনোযোগ সহকারে, তাই এই কিনলিটা এখানে অ্যাডভার্ব। এবার বলা হচ্ছে যে এই অ্যাডভার্বটাকে তোমাকে অ্যাডজেক্টিভ করতে হবে। এবার করতে হবে কি, এই কিনলিটাকে আমাদেরকে অ্যাডজেক্টিভ করলে কি করতে হবে? লীলা টুক এ কিন এক্সামিনেশন। দেখো, এই কিনলিটাকে কিন অর্থাৎ অ্যাডজেক্টিভ করতে গিয়ে আমাদেরকে কিন্তু এক্সামাইনটাকে আবার এক্সামিনেশন করতে হলো। কেন জানো? তার কারণ যখন আমি কিনলিটাকে অ্যাডজেক্টিভ করলাম, তো অ্যাডজেক্টিভ কাকে বলে? যে কোনো নাউন অথবা প্রোনাউনকে কোয়ালিফাই করে, সেই নাউন অথবা প্রোনাউন সম্পর্কে আরও বিশদে জানায়, সেই ওয়ার্ডটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। তাহলে এক্সামাইন্ড হচ্ছে আমাদের একটা ভার্ব, তা এক্সামাইন্ড এখানটা রাখলে পরে কিনটা কি অ্যাডজেক্টিভ হবে? হবে না। তার কারণ কিনকে তো তৈরি করা হয়েছে কোনো নাউন অথবা প্রোনাউনকে কোয়ালিফাই করার জন্য। তাহলে তার জন্য আমাদেরকে এক্সামাইন্ডটাকে আমাদেরকে একটা নাউনে কনভার্ট করতে হবে। তাহলে কিন এক্সামিনেশন, লীলা টুক এ কিন এক্সামিনেশন, এই এক্সামিনেশন নাউনটাকে কোয়ালিফাই করলো হচ্ছে কিন, ঠিক আছে। তাহলে লীলা টুক এ কিন এক্সামিনেশন অফ দ্য বল ফর দ্য ট্রেসেস অফ দ্য মুন, এই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ করার পদ্ধতি। এবার তোমাকে এই প্রশ্নটা ঘুরিয়ে অন্য প্রশ্ন বলতে পারে, তার একই উত্তর হবে। কীরকম? একই সঙ্গে এই কিনলিটাকে আন্ডারলাইন করে বলে দিল যে কিনলিটাকে অ্যাডজেক্টিভ করতে। আবার এরকমও তো বলতে পারতো এক্সামাইন্ড, এটাকে আন্ডারলাইন করে বলতে পারতো যে এটাকে নাউন করো, তাহলেই কিন্তু একই উত্তর হবে। তো যাই হোক, এরকম আরও এক্সাম্পল পাবে যে একটা পার্টস অফ স্পিচকে চেঞ্জ করার জন্য একটা সেন্টেন্সে আমূল পরিবর্তন ঘটাতে হচ্ছে, অনেক কিছু চেঞ্জ করতে হচ্ছে, ঠিক আছে। নেক্সট পেজে যাচ্ছি। হার মাদার গেভ হার এ স্ল্যাপ। স্ল্যাপ মানে থাপ্পড়, চর। তার মা তাকে একটা চর দিল। এই স্ল্যাপ এটা হচ্ছে আমাদের নাউন, এটাকে আমাদের ভার্ব করতে হবে। কি করতে হবে? হার মাদার স্ল্যাপড হার। দেখো সুন্দর, এই স্ল্যাপটাকে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করে দিলাম। হার মাদার স্ল্যাপড হার হয়ে গেল আমাদের ভার্ব, ভার্ব হিসেবে ব্যবহার করে দিলাম। গেভ উঠে গেল, তার কারণ গেভ এই সেন্টেন্সটার মধ্যে ভার্ব হিসেবে বসেছিল, এখন আমাদের ভার্ব হিসেবে কাজ করলো কে? স্ল্যাপড। তাহলে গেভের আর প্রয়োজন নেই। নেক্সট সেন্টেন্স, হার মাইন্ড ওয়াজ ডিস্টার্বড। ওয়াজ ডিস্টার্বড, এখানে ডিস্টার্বটাকে ভার্ব হিসেবে ব্যবহার করেছি, করতে হবে নাউন। তাহলে হার মাইন্ড ওয়াজ ইন ডিস্টারবেন্স। ওয়াজ ইন ডিস্টারবেন্স, এই ডিস্টারবেন্সের জন্য ইন বসে। ডিস্টার্বডের নাউন ফর্ম হচ্ছে ডিস্টারবেন্স। পরের সেন্টেন্সে যাচ্ছি। দ্য থট অফ সিদ্ধা মেড হার প্যানিকি। সিদ্ধার চিন্তাটাই তাকে ভয়ার্ত করে দিত। থট এখানে নাউন, করতে হবে ভার্ব। তাহলে থটের ভার্ব ফর্ম হচ্ছে থিঙ্ক। থিঙ্কের আবার আমাদেরকে অ্যাকর্ডিং টু টেন্স, মানে মেড এখানে টেন্স আছে, যেহেতু ভার্ব করতে বলছে, তাহলে এই থিঙ্ক মানে থটের যে ভার্ব ফর্ম যে থিঙ্ক, সেটাকে আবার এই সেন্টেন্সের টেন্স কি? টেন্স হচ্ছে পাস্ট টেন্স। তাহলে সেই থিঙ্কটাকে আমাদেরকে থট করে দিতে হবে। অর্থাৎ দেখো, যখন নাউনে ছিল তখনও থট, আবার যখন ভার্বে আসলো তখনও থট। শি বিকেম প্যানিকি হোয়েন শি থট অফ সিদ্ধা, এটাকে একটা কমপ্লেক্স সেন্টেন্স করে দিয়েছে, একটা সাবঅর্ডিনেট ক্লজ। হোয়েন শি থট অফ সিদ্ধা এটা করে দিয়ে ব্যাস সুন্দর করে থটকে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করে দিলাম। প্রশ্নের শর্ত পূরণ হয়ে গেল। তারপরের প্রশ্ন, লীলা মেড এ নয়েজ অফ ডেপ্রিকেশন। ডেপ্রিকেশন TION, এটা হচ্ছে একটা নাউন, এটাকে ভার্ব করতে হবে। লীলা ডেপ্রিকেটেড নয়েজিলি, ডেপ্রিকেশনটাকেই এখানে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করলাম।
তাহলে মেড যে ভার্বটা ছিল এটা আর প্রয়োজন নেই। লীলা ডেপ্রিকেটেড নয়েজিলি। নয়েজিলি অর্থাৎ এই ভার্বটার অ্যাডভার্ব হিসেবে বসলো হচ্ছে নয়েজিলি। তো যাই হোক, লীলা রিপ্লাইড হটিলি বা হাউটিলি। তা হাউটিলি এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। কোন ভার্বকে কোয়ালিফাই করলো? রিপ্লাইড ভার্বটাকে কোয়ালিফাই করলো। এটা একটা অ্যাডভার্ব, করতে হবে অ্যাডজেক্টিভ। লীলা রিপ্লাইড ইন এ হটি ম্যানার বা হাউটি ম্যানার। তাহলে হাউটি ম্যানার, এই ম্যানার একটা নাউন এবং সেই নাউনটাকে কোয়ালিফাই করছে হচ্ছে হাউটি অ্যাডজেক্টিভ। আশা করি বোঝাতে পারছি। নেক্সট সেন্টেন্স, দ্য ইন্সপেক্টর অবজার্ভড হিউমারাসলি। দ্য হিউমারাসলি আমাদের আবার একটা অ্যাডভার্ব। কোন ভার্বটাকে? অবজার্ভ ভার্বটাকে মডিফাই করলো। দ্য ইন্সপেক্টর অবজার্ভড হিউমারাসলি। কীভাবে অবজার্ভ করলো? হিউমারাসলি অবজার্ভ করলো। ঠিক আছে, তাই এটা একটা অ্যাডভার্ব, করতে হবে নাউন। এবার হিউমারাসলি নাউন ফর্ম হচ্ছে হিউমার। ঠিক আছে, শুধু হিউমার। তাহলে কি করা যায়? দ্য ইন্সপেক্টর মেড অ্যান অবজারভেশন উইথ হিউমার। অবজারভেশন উইথ হিউমার, ঠিক আছে, উইথ হিউমার দিয়ে আমরা নাউনটাকে এর সঙ্গে অ্যাড করে দিলাম। দেন হিজ ওয়াইফ অ্যাড্রেসড হিম উইথ এ ফিউ ওয়ার্ডস অন হিজ ট্রেচারি। দেন হিজ ওয়াইফ অ্যাড্রেসড হিম উইথ এ ফিউ ওয়ার্ডস অন হিজ ট্রেচারি, মানে তার বিশ্বাসঘাতকতার উপরে তাকে কিছু কথা বললেন হিজ ওয়াইফ, অর্থাৎ মিস্টার শিবাশঙ্করের পত্নী বা স্ত্রী। তা ট্রেচারি এখানে হচ্ছে আমাদের নাউন হিসেবে আছে, এটাকে করতে হবে অ্যাডজেক্টিভ। তাহলে ট্রেচারি এর অ্যাডজেক্টিভ হচ্ছে ট্রেচারাস। ঠিক আছে, তাহলে ট্রেচারাস যদি করতে হয়, ট্রেচারাস যদি একটা সেন্টেন্সে ইউজ করতে হয়, তাহলে অ্যাডজেক্টিভ তো, সেই অ্যাডজেক্টিভটাকে কোনো একটা নাউনকে কোয়ালিফাই করতে হবে। তো সেই নাউনটাকে কি দিবা? দেন হিজ ওয়াইফ অ্যাড্রেসড হিম উইথ এ ফিউ ওয়ার্ডস অন হিজ ট্রেচারি ছিল, তাহলে ফিউ ওয়ার্ডস অন হিজ ট্রেচারাস অ্যাক্ট। ট্রেচারাস অ্যাক্ট অর্থাৎ বিশ্বাসঘাতকতা পূর্ণ কাজকর্ম। অ্যাক্ট হচ্ছে সেই নাউন যে নাউনটাকে ট্রেচারাস অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করলো। অ্যাক্টগুলো কেমন? অ্যাক্টগুলো ট্রেচারাস, বিশ্বাসঘাতকতা পূর্ণ। বোঝা গেল? তাহলে অ্যাডজেক্টিভের যে কাজ, সেই অ্যাডজেক্টিভের কাজ কিন্তু সে করে দিল। নেক্সট সেন্টেন্স, কনসিকুয়েন্টলি। ফলস্বরূপ, ইট লুকড অ্যাজ দো লীলা উড কিপ হিম দেয়ার। যেন মনে হচ্ছিল, ইট লুকড দেখে মনে হচ্ছিল, লীলা উড কিপ হিম দেয়ার, লীলা তাকে সেখানে রেখে দিবে। তাই কনসিকুয়েন্টলিটাকে অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে কনসিকুয়েন্ট, শুধু কনসিকুয়েন্ট, ঠিক আছে, ইট ওয়াজ কনসিকুয়েন্ট মানে এটা ফলত, ফলত যেভাবে আমরা ব্যবহার করি, ইট ওয়াজ কনসিকুয়েন্ট দ্যাট, এটাই ফলত ছিল বা এটাই ফল ছিল যে ইট লুকড অ্যাজ দো লীলা উড কিপ হিম দেয়ার। আশা করি পরিষ্কার হচ্ছে। তাহলে আমি নেক্সট পেজে যাচ্ছি, আর দুটোই আছে, বেশি নেই। হি কভার্ড দ্য বল টাইটলি উইথ হিজ ফিঙ্গার্স। তাহলে টাইটলি এখানে অ্যাডভার্ব, কোন ভার্বকে কোয়ালিফাই করলো? কভারকে। কেমনভাবে কভার করেছিল? টাইটলি কভার করেছিল। তাহলে টাইটলি হচ্ছে আমাদের এই কভার্ড ভার্বের অ্যাডভার্ব উইথ হিজ ফিঙ্গার্স। করতে হবে কি? অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে অ্যাডজেক্টিভ করার জন্য আবার একটা নাউন লাগবে। তাহলে হি কভার্ড দ্য বল উইথ হিজ ফিঙ্গার্স ইন এ টাইট ওয়ে। এবার ইন এ টাইট ওয়ে, যদি টাইটটা অ্যাডজেক্টিভ হয়ে থাকে, তাহলে এই অ্যাডজেক্টিভটা কোন নাউনকে কোয়ালিফাই করলো? ওয়ে। এই ওয়েটা হচ্ছে সেই নাউন। ঠিক আছে, নেক্সট সেন্টেন্স, হিজ কোম্পানি মেড হার সুপ্রিমলি হ্যাপি। তার সঙ্গ, মেড হার সুপ্রিমলি হ্যাপি, মেড হার তাকে করে তুলতো সুপ্রিমলি হ্যাপি। হ্যাপি হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ আর সুপ্রিমলি হচ্ছে এখানে অ্যাডভার্ব। এই হ্যাপিটাকে, হ্যাপি সম্পর্কে, এই অ্যাডজেক্টিভ সম্পর্কে আরও বিশদে বলছে। কেমন হ্যাপি? শুধুমাত্র হ্যাপি নয়, কেমন হ্যাপি? সুপ্রিমলি হ্যাপি। হ্যাপি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ আর সুপ্রিমলি হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তাহলে এইবার হ্যাপিকে যদি আমাদেরকে নাউন করতে বলে, তাহলে হ্যাপি যদি অ্যাডজেক্টিভ হয় তার নাউন ফর্মটা হচ্ছে হ্যাপিনেস। তাহলে এটার সেন্টেন্সটা কি হবে? হিজ কোম্পানি গেভ হার সুপ্রিম হ্যাপিনেস। তাহলে নাউন হ্যাপিনেস আর সুপ্রিম হচ্ছে সুপ্রিমলি। হ্যাপি ছিল আমাদের অ্যাডজেক্টিভ,
এবার সুপ্রিমটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। কেন? কারণ হ্যাপিনেস হচ্ছে আমাদের নাউন হয়ে গেছে, আর সেই নাউনটাকে কোয়ালিফাই করছে হচ্ছে সুপ্রিম, অর্থাৎ হ্যাপিনেসটা কেমন ছিল? সুপ্রিম ছিল। ঠিক আছে, এবার আরেকটা কথা বলি, এই একই উত্তরের দুটো প্রশ্ন হতে পারে। দেখো, হ্যাপিকে আন্ডারলাইন করে বা হ্যাপিকে বোল্ড লেটারে লিখে তোমাকে বললো যে এটাকে নাউন করতে হবে, তা নাউন আমরা করলাম, সঙ্গে সঙ্গে আরেকটা চেঞ্জ হয়ে গেল, সুপ্রিমলিটা সুপ্রিম হয়ে গেল, মানে সুপ্রিমলি অ্যাডভার্ব ছিল, সুপ্রিম হয়ে গেল অ্যাডজেক্টিভ। তাহলে তোমাকে এই একই সেন্টেন্স দিয়ে হ্যাপিটাকে আন্ডারলাইন না করে সুপ্রিমলিটাকে আন্ডারলাইন বা বোল্ড লেটারে দিতে পারে, দিয়ে বলতে পারে যে এটাকে অ্যাডজেক্টিভ করো, সেক্ষেত্রেও কিন্তু একই সেন্টেন্সটা মানে একই আনসার হবে। ঠিক আছে, ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেল, আজকে আর কন্টিনিউ করছি না। তোমাদের ভিডিওটা পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। টেক্সচুয়াল গ্রামারের আরও অন্যান্য আইটেমগুলো নিয়ে আগামী দিনে খুব শীঘ্রই হাজির হব, তোমরা ফলো করতে থাকো। আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ।